সুপ্রিয় স্টুডেন্টস, এখন আমরা দেখব যে নিম্নচাপ বেরো রিফ্লেক্স হচ্ছে আয়তন বেরো রিফ্লেক্স আমাদের বডিতে কিভাবে রক্তচাপকে ম্যানেজ করে। আমরা এখন দেখব আয়তন বেরো রিফ্লেক্স। বা এটার নাম হচ্ছে নিম্নচাপ বেরো রিফ্লেক্স। কোনো ব্যক্তির যদি রক্তপাত হয়, রক্তপাত হলে কি হবে? এটা ধরো রক্তনালী, রক্তপাত হলে রক্তনালী থেকে রক্ত বের হয়ে যাবে। আর যখন রক্ত বের হয়ে যায় তখন রক্তনালীতে রক্তের পরিমাণ কমে যায়। রক্তের পরিমাণ কমে গেলে রক্তচাপও কমে যাবে। যখন রক্তচাপ কমে যায় তখন এটা বৃক্ক শনাক্ত করতে পারে। তাহলে কি দেখলাম? যদি যদি রক্তপাত হলে কি হয়? রক্তচাপ কমে যায়, রক্তচাপ কমে যায়। আর যখন রক্তচাপ কমে যায় তখন বৃক্ক এই ব্যাপারটা শনাক্ত করতে পারে, বৃক্ক বা কিডনি। রক্তচাপ কমে যাওয়ার ব্যাপারটা বৃক্ক বা কিডনি শনাক্ত করে। এরপরে এই বৃক্ক থেকে এক ধরনের হরমোন যার নাম রেনিন। এই রেনিন হরমোন নিঃসৃত হয়। রেনিন হরমোন বৃক্ষকে বলা হয় রেনাল। তো রেনাল থেকে যে হরমোন বের হয় কে বলা হয়? রেনিন হরমোন। তারপরে আমাদের যে যকৃৎ বা লিভার আছে, এই যকৃৎ থেকে অনবরত বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন নিঃসৃত হতে থাকে বা ক্ষরিত হয়। এটা হচ্ছে আমাদের যকৃৎ থেকে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন ক্ষরিত হয়। তার মধ্যে এক ধরনের প্লাজমা প্রোটিন হচ্ছে এনজিওটেনসিনোজেন। নাম কি? এনজিওটেনসিনোজেন। এটা হচ্ছে প্লাজমা প্রোটিন। বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোথ্রোম্বিন। তার মধ্যে আরেক ধরনের প্লাজমা প্রোটিন হচ্ছে এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন। তো এই প্লাজমা প্রোটিনটা হচ্ছে এক ধরনের হরমোন। এটা কি? এটা হচ্ছে হরমোন। তো যে সকল হরমোনের নামে শেষে জেন আছে, জেন শব্দটা আছে, ওরা হচ্ছে নিষ্ক্রিয়। ওরা কি? নিষ্ক্রিয়। তো এটা এক ধরনের নিষ্ক্রিয় হরমোন, হচ্ছে নিষ্ক্রিয়। এখন এই হরমোনটা যেহেতু নিষ্ক্রিয়, তার মানে সে কোনো কাজ করতে চাইলে তাকে সক্রিয় হতে হবে। এখন এই সক্রিয় হওয়ার কাজটা করে হচ্ছে রেনিনে। রেনিন কি করে? রেনিন এনজিওটেনসিনোজেন এই নিষ্ক্রিয় হরমোনকে সক্রিয় করে। তখন ওর নাম হয়ে যায় এনজিওটেনসিন। এনজিওটেনসিন। এখন কথা হচ্ছে যে এই এনজিওটেনসিন কিন্তু পুরোপুরিভাবে এখনো সক্রিয় হয় নাই, যার জন্য এই এনজিওটেনসিনের নাম দেওয়া হয় এনজিওটেনসিন 1। অর্থাৎ ওকে পুরোপুরিভাবে সক্রিয় হওয়া লাগে। তো এখানে আমরা কি দেখলাম? যে এনজিওটেনসিনোজেন হরমোনটা এনজিওটেনসিন 1-এ কনভার্ট হয় বা রূপান্তর হয়। কে করে? রেনিন হরমোনে করে। রেনিন হরমোন এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ রূপান্তর করে। এরপরে এই এনজিওটেনসিন 1টা কি হয়? এনজিওটেনসিন 2-তে কনভার্ট হয়। এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2। তো এনজিওটেনসিন 1-কে এনজিওটেনসিন 2-তে রূপান্তর করে আরেক ধরনের এনজাইম। তো এনজিওটেনসিন 1-কে
এনজিওটেনসিন 2 তে রূপান্তর করে আরেক ধরনের এনজাইম। ওই এনজাইম খরিত হচ্ছে আমাদের যে ফুসফুস আছে, ওই ফুসফুস থেকে, আমাদের ফুসফুস আছে না, ওই ফুসফুস থেকে এই এনজাইমটা খরিত হয়ে কি করে, যে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। তার মানে এটা একটা কনভার্টিং এনজাইম। এটা কি কনভার্টিং এনজাইম? এটা হচ্ছে কনভার্টিং এনজাইম, কনভার্টিং এনজাইম। তাহলে কাকে কনভার্ট করছে? যে এনজিওটেনসিনোজেনকে কনভার্ট করছে, এই জন্য এটার নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম। নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম, যাকে শর্ট ভাবে বা হচ্ছে শর্ট ফর্মে বলা হয় এসিই। অর্থাৎ এই এসিই এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। দেখো, এটা এনজিওটেনসিনোজেন হওয়ার কারণ হচ্ছে যে এনজিওটেনসিন কিন্তু এখানে পুরোপুরিভাবে হচ্ছে সক্রিয় না, এটা আসলে হচ্ছে এনজিওটেনসিনোজেন, যার কারণে এখানে হচ্ছে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম এটার নাম। তো তারপরে যখন এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়, তখন এই এনজিওটেনসিন কিন্তু এখানে সক্রিয়। এই সক্রিয় এনজিওটেনসিন 2 কাজ করে হচ্ছে আমাদের যে কিডনি বা বৃক্ক আছে, বৃক্ষের উপরে একটা গ্রন্থি আছে। আমাদের যে কিডনি হচ্ছে বৃক্ষ, ধরো এটা হচ্ছে আমাদের কিডনির উপরের দিকে একটা গ্রন্থি থাকে। এটা যদি কিডনি হয়, কিডনিকে বলা হয় রেনাল। কিডনির নাম কি? কিডনিকে বলা হয় রেনাল। এই রেনালের উপরে একটা গ্রন্থি থাকে, রেনালের উপরে একটা গ্রন্থি থাকে। তো এই গ্রন্থিতে এই এনজিওটেনসিন 2 এই রেনালের উপরে যে গ্রন্থিটা থাকে, এই রেনালের উপরে গ্রন্থিকে বলা হয় অ্যাড্রেনাল। যেখানে এটার নাম কি? এর নাম হচ্ছে অ্যাড্রেনাল। তো অ্যাড্রেনাল, যেখানে অ্যাড মানে হচ্ছে নিকটে বা কাছে অথবা উপরে, এই রেনালের উপরে এই গ্রন্থিটা, রেনালের উপরে বা রেনালের কাছে এই গ্রন্থিটা, এজন্য এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড মানে নিকটে, হচ্ছে কাছে, তাহলে রেনালের কাছে নাই গ্রন্থিটা, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল। বা এই রেনালের উপরে, উপরে বোঝাতে এটার আরেক নাম হচ্ছে, উপরে মানে হচ্ছে সুপ্রা, তার মানে সুপ্রা রেনাল। তো এই অ্যাড্রেনাল বা সুপ্রা রেনালের মধ্যে গিয়ে এনজিওটেনসিন আরেক ধরনের হরমোনের ক্ষরণ ঘটায়। এই হরমোনের নাম হচ্ছে অ্যালডোস্টেরন। হরমোনের নাম কি? অ্যালডোস্টেরন। এরপরে দেখো যে অ্যালডোস্টেরন পরবর্তীতে রক্তস্রোতের মাধ্যমে নেফ্রনের কাছে, আমরা যদি বৃক্ষের ভিতরে দেখি যে বৃক্ষের ভিতরে বৃক্ষের একক হচ্ছে, গঠন একক হচ্ছে নেফ্রন। তো আমরা যদি একটা নেফ্রনকে আঁকি, ধরো এখান থেকে আমরা একটা নেফ্রন নিলাম, নেফ্রনকে যদি একটু বড় করে আঁকি, তাহলে কিরকম হয়? এটা হচ্ছে একটা নেফ্রন, নেফ্রনের মধ্যে উপরের দিকে এরকম কিছু, তো এই অংশটুকু হচ্ছে গ্লোমেরুলাস এবং এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তো রক্ত যখন পরিশ্রুত হয় বা হচ্ছে আলট্রা ফিল্টারেট হয়ে রক্তের উপাদানগুলা, রক্তের যে বর্জ্য পদার্থগুলা যখন
এদিক বরাবর চলে আসে। তো এখানে এখানে এই অংশটা হচ্ছে বুমেন্স ক্যাপসুল, এবং এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, আর এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, এবং এই অংশটুকুকে বলা হয় হ্যান্ডলির লুপ। হ্যান্ডলির লুপ। তো এটার নাম কি? দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা নালিকা আর এই অংশটা হচ্ছে সংগ্রাহক নালিকা। তো রক্ত যখন আলট্রাফিল্ট্রেট হয়, তো রক্ত আলট্রাফিল্ট্রেট হয়ে এই নালীর মাধ্যমে পরবর্তীতে চলে আসে, একদম এক পর্যায়ে চলে আসে কোথায়? সংগ্রাহক নালিকাতে। তো এই সংগ্রাহক নালিকার মাধ্যমে অন্যান্য নেফ্রন থেকেও মূত্রের উপাদানগুলো এদিক বরাবর আসে। যখন এই দূরবর্তী পেঁচানো নালিকাতে যখন রক্তের বা হচ্ছে মূত্রের যে উপাদানগুলো, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে লবণ, এই লবণের সাথে থাকে হচ্ছে পানি, তারপরে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি পদার্থগুলো এই দিক বরাবর বের হয়। তো এটা যদি দূরবর্তী পেঁচানো নালিকা হয়, তো এই দূরবর্তী পেঁচানো নালিকার পাশে এরকম চিকন চিকন রক্তনালীও থাকে, তো সেখান থেকে অ্যালডোস্টেরন হরমোন কি করে? অ্যালডোস্টেরন হরমোন তো রক্তের মাধ্যমে এসে এখানে সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে এই লবণগুলোকে রক্তনালীর ভিতরে নিয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড এই লবণগুলোকে রক্তনালীর ভিতরে পাঠিয়ে দেয়। আর যেখানে লবণ থাকে, মনে রাখবে, যেখানে লবণ থাকে সেখানে পানিও থাকে। তো পানিও পরবর্তীতে রক্তনালীর ভিতরে চলে যায়। তো এক পর্যায়ে কি হবে? রক্তনালীর প্রাচীরে রক্তের আয়তন বাড়বে নাকি কমবে? কোনো যখন পানি রক্তনালীর ভিতরে চলে যাবে, তখন রক্তনালীর ভিতরে রক্তের আয়তন বাড়বে। আর রক্তের আয়তন যদি বাড়ে, তাহলে রক্তের চাপও বাড়বে। তো আমরা কি দেখলাম যে যখন রক্তচাপ কমে যায়, তখন উচ্চচাপ বেরোয় রিফ্লেক্স রক্তচাপটাকে বাড়িয়ে দেয়। আবার অন্যদিকে যে এখানে যে এনজিওটেনসিন হরমোনটা, তো এখানে এনজিওটেনসিন হরমোন কি করে জানো? তো এনজিওটেনসিন হরমোনও এটা যদি রক্তনালী হয়, তো এই রক্তনালীকে হচ্ছে সংকুচিত করায় ফেলে, বা হচ্ছে সংকুচন করায়। যখন সংকুচন হয়, তখন ওই নালীটা এই যে এরকম হয়। যদি সংকুচন হয় তাহলে কি হবে? রক্তনালী সংকুচিত হলে এখানে চাপটা বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে যায়। এখন রক্তচাপ যে বাড়লো, রক্তচাপ বাড়ার ক্ষেত্রে আরেকটা পার্টের ভূমিকা আছে। কি? আমাদের যে ব্রেইন আছে না, ব্রেইনের যে হাইপোথ্যালামাস অংশ, ওই হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। হরমোনটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। দেখো যে এটা হচ্ছে, ধরো আমাদের ব্রেইন, এটা যদি ব্রেইন হয়, তো ব্রেইনের এটা হচ্ছে মিড ব্রেইন, মানে হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর উপরটা হচ্ছে অগ্র মস্তিষ্কের এই পার্টটা হচ্ছে সেরেব্রাম, এবং যে এখান থেকে যে এই অংশটা হচ্ছে থ্যালামাস, এবং এই নিচের অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। নিচের অংশটা কি? হাইপোথ্যালামাস। ধরো এটা হচ্ছে থ্যালামাস, আর এই যে নিচের অংশটুকু আছে না, এই যে নিচের এই অংশটা, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন, যেটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। কি হরমোন? তো এই হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন, যার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। ভ্যাসোপ্রেসিন প্রেসিন। তো এখানে ভেসু মানে হচ্ছে ভেসেল। ভেসু মানে কি? ভেসেল মানে রক্তনালী। ভেসেল মানে রক্তনালী। আর হচ্ছে এই প্রেসিন মানে হচ্ছে, দেখো, এটা হচ্ছে প্রেস করে, চাপ দেয়। ইন মানে কি? ইন মানে হচ্ছে এটা একদম প্রোটিন জাতীয়। যখন এই ভেসেলে হচ্ছে বা হচ্ছে রক্তনালীতে চাপ দেয়, সে কি করে? এখান থেকে যে হরমোনটা এসে কি করে, যে এটা যদি রক্তনালী হয়, এই রক্তনালীতে চাপ দিবে। রক্তনালীকে চাপ দিয়ে রক্তের যে রক্তনালীর ভিতরে আয়তন কমানো। চাপ দেওয়ার পরে কি হবে? যে রক্তনালী সংকুচন হলে কি হবে?
ফাইনালি রক্তচাপ বাড়বে। তো আরেকটা ব্যাপার খেয়াল করো, যেখানে যে ভেসোপ্রেসিন, ওই ভেসোপ্রেসিন আরেকটা কাজ করে। কি কাজ করে? এই ভেসোপ্রেসিন আসে হচ্ছে যে সংগ্রাহক নালিকাতে এসে এখানে যে পানি থাকে, এই পানিকে, তো এই যে ভেসোপ্রেসিন সংগ্রাহক নালিকাতে এসে এখানে বেদ্ধতা বাড়ানোর কারণে কি হয়, এখান থেকে যে পানি, এই পানিটা যে পাশের যে রক্তনালী আছে, ওই রক্তনালীতে পানিটা চলে যায়, যার কারণে এখানে যে মূত্রটা ঘন হয়, কি হয়, ঘন হয়। আর যখন পানি রক্তনালীতে চলে যাবে তখন রক্তের চাপ রক্তনালীতে বাড়বে। আবার আবার একটু খেয়াল করো যে এই ভেসোপ্রেসিন হরমোন কি করছে, যখন যে এখানে এই যে ইউরেটিক বা হচ্ছে ইউরিয়া পদার্থগুলো বা ইউরিক পদার্থগুলোকে কমিয়ে দিচ্ছে কিনা, যখন পানি এদিকে হচ্ছে শোষণ ঘটায়, পানিকে যখন রক্তনালীতে শোষণ ঘটায়, তখন এখানে মূত্রের পরিমাণ কমায় দিচ্ছে কিনা। মূত্রের পরিমাণ যেহেতু কমায় দিচ্ছে, তার মানে মূত্র তৈরিতে, যেহেতু ওরা হচ্ছে মূত্রের পরিমাণ কমায় দিচ্ছে, মানে হচ্ছে মূত্রের বিরুদ্ধে কাজ করছে, এই জন্য মূত্রের বিরুদ্ধে কাজ করার জন্য এর নাম হচ্ছে আর যেহেতু ইউরেটিক পদার্থের বিরুদ্ধে কাজ করছে, এজন্য এটার নাম হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তাহলে ভেসোপ্রেসিন হরমোনের আরেক নাম কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোন। অ্যান্টি ডায়োরেটিক হরমোন অ্যান্টি ডাইউরেটিক হরমোন ইউরেটিক হরমোন হরমোন তো এটা শর্ট ফর্ম হচ্ছে অ্যাডিএইচ। অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তাহলে আমরা কি দেখলাম, যে পুরো ব্যাপারটা যদি একটু বলি, যে আয়তন বের রিফ্লেক্স কিভাবে কাজ করে, বা হচ্ছে আমাদের রক্তচাপকে কিভাবে ম্যানেজ করে। কোনো কারণে যদি কোনো ব্যক্তির রক্তপাত হয়, তাহলে কি হবে, রক্তচাপ কমে যাবে। রক্তচাপ যদি কমে যায়, তাহলে সেটা বৃক্ক প্রথমে শনাক্ত করে। বৃক্ক শনাক্ত করার পরে বৃক্ক থেকে এক ধরনের হরমোন, যার নাম হচ্ছে রেনিন হরমোন। কিভাবে মনে রাখবে, যে রেনাল মানে বৃক্ক, এটা কি, এটা হচ্ছে বৃক্ক। রেনাল মানে যদি বৃক্ক হয়, তাহলে বৃক্ক থেকে যে হরমোন বের হয় এটা হচ্ছে রেনিন হরমোন নিঃসৃত হয়। ঠিক একই সময়ে আমাদের যে যকৃৎ আছে, এই যকৃৎ থেকে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন নিঃসৃত হয়। তার মধ্যে এক ধরনের প্রোটিন হচ্ছে এনজিওটেনসিনোজেন, যেটা হচ্ছে নিষ্ক্রিয়, এবং এটি হচ্ছে এক ধরনের হরমোন। এই হরমোন হচ্ছে নিষ্ক্রিয়। এখন একে সক্রিয় করতে হবে। প্রথমে রেনিন হরমোন এই যে নিষ্ক্রিয় এনজিওটেনসিনোজেনকে মোটামুটি সক্রিয় করে, তখন এটার নাম হচ্ছে এনজিওটেনসিন 1। তারপরে এই এনজিওটেনসিন 1 পুরোপুরিভাবে কাজ করার জন্য এটাকে কনভার্ট হতে হয় এনজিওটেনসিন 2 তে। আর এই কনভার্টিং এর কাজ করে হচ্ছে আমাদের যে ফুসফুস আছে না, আমাদের যে ফুসফুস, এই ফুসফুস থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, যাকে বলে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম। তো এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে পরিণত করে। তারপরে এই এনজিওটেনসিন 2 যে রেনালের উপর দিকে এক ধরনের গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে অ্যাড্রেনাল বা হচ্ছে সুপ্রারেনাল। তো এই গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। অ্যালডোস্টেরন হরমোনের কি ঘটায়? ক্ষরণ ঘটায় অ্যালডোস্টেরন হরমোন। তারপরে এই অ্যালডোস্টেরন হরমোন রক্ত স্রোতের মাধ্যমে কোথায় যায়? দূরবর্তী নেফ্রনের যে দূরবর্তী প্যাচানো নালিকা, তো সেখানে গিয়ে সোডিয়াম ক্লোরাইডকে রক্তনালীর ভিতরে পাঠিয়ে দেয়। পাশাপাশি যেখানে সোডিয়াম ক্লোরাইড থাকে, মানে হচ্ছে লবণ থাকে, সেখানে পানিও চলে যায়। এক পর্যায়ে কি হয়, রক্তনালীতে রক্তের আয়তন বেড়ে যায়, যার কারণে রক্তচাপ বেড়ে যায়। আর রক্তচাপ যদি বেড়ে যায়, তো ফাইনালি কি হয়, আশা করি বুঝতে পারছো। অন্যদিকে যে এনজিওটেনসিন 2 কি করে, এনজিওটেনসিন 2টা হচ্ছে রক্তনালীকে সংকুচন ঘটায়, তখন এরকম হয়, যার কারণে রক্তচাপ বেড়ে যায়। আবার আমাদের যে ব্রেইন আছে, আমাদের ব্রেইনের যে হাইপোথ্যালামাস, এটার নাম কি? হাইপোথ্যালামাস। এই অংশটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে হরমোনটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিন হরমোন কি করে, এই ভেসোপ্রেসিন হরমোন রক্তনালীকে সে হচ্ছে সংকুচন ঘটায়। আর আরেকটা হরমোন হচ্ছে, এটার নামই হচ্ছে আমার এডিএইচ। এটার নাম কখন এডিএইচ হয়? যখন ইউরিক পদার্থগুলো কম তৈরি করতে সাহায্য করে, বা হচ্ছে ইউরিক বা হচ্ছে মূত্রের পরিমাণটাকে কমায় দেয়। যখন এই ভেসোপ্রেসিন মূত্রের পরিমাণ কমায় দেয়, তখন এর নাম হচ্ছে এডিএইচ বা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন।
তো প্রিয় স্টুডেন্টস, আমরা দেখলাম যে আয়তন বেরু রিফ্লেক্স কিভাবে কাজ করে। এটা তো দেখলাম যে রক্তচাপ যদি কমে যায় বা রক্তপাত হলো তখন কি হতো। আবার রক্তচাপ যদি বেড়ে যেত তখন কি হইতো, তখন হচ্ছে বৃক্ক বা কিডনি সেটা শনাক্ত করতো, তখন রেনিন হরমোনটা হচ্ছে কম পরিত হতো। হ্যাঁ, রেনিন হরমোনের ক্ষরণ থাকতো না, যার কারণে হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে সক্রিয় বা হচ্ছে কি কম কম হতো। তো প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।